এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরল 2 লাখ কোটি টাকা লুটকারী সেই এস আলম। আবারও ব্যাংক লুটপাট যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বিএনপি কি পারবে হাসিনার মতো দেশ লুটপাট করতে? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। আরও জানাবো, জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান সার্জিসের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের ব্যাংক খাতে এস আলমের যা নাম ডাক, সেটা আসলেই অন্যরকম। মানুষ তাকে দেশের সবচেয়ে বড় ব্যাংক মাফিয়া বলে। একাই নাকি 11টা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব করেছেন। অথচ এখনই এস আলমকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে আবারও ব্যাংক খাতে ফেরানোর মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বর্তমান বিএনপি সরকার। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে চুপিসারে এমন এক সংশোধনী এনেছে সরকার, যা শুনলে সাধারণ মানুষ তো রীতিমতো আঁতকে উঠবে। লেগেছে গুজব গল্প বলার সময় না, এবার খালি ফ্যাক্ট, লজিক আর পর্দার আড়ালের আসল ঘটনাগুলো খুঁজে দেখব। এই সংশোধনীর ভেতর দিয়ে কিভাবে ২৬০০ কোটি টাকা ফেরত দিলেই এস আলম নতুন করে হাজার হাজার কোটি টাকা লুটের লাইসেন্স পেয়ে যায়। ৫ অগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এস আলম আর মজুমদারের নিয়ন্ত্রণ খতম করে 5টা মৃতপ্রায় ব্যাংক একীভূত করেছিল: এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী। পরে এই নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক চালু করতে সরকার গছিয়ে দিল ৩৫,০০০ কোটি টাকা। আমানত গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে আমানত বিমা ফান্ড থেকেও গেল বাড়তি ১২,০০০ কোটি। সরকার এত টাকা ঢালছিল কেন? কারণ সবাই জানে এস আলম একাই এই 5টা ব্যাংক থেকে ৯৫,০০০ কোটি টাকা লোপাট করেছিলেন। সংসদের রিপোর্টও এলো, টপ 20 ঋণ খেলাপির মধ্যে 11টা এস আলমের হাতে, নাম প্রকাশ্যে। অথচ এখন কি দেখা যাচ্ছে? ব্যাংক রেজলিউশন আইনে এমন চিন্তাহীন এক বিধান সংযোজন হয়েছে, যার মানে সরকার দেওয়া টাকার মোটে 7.5% ফেরত দিলেই পুরনো মালিক আবার ব্যাংকের মালিকানা দাবি করতে পারে। ক্যালকুলেটর ধরলেই দেখা যায় ৯৫,০০০ কোটি টাকার 7.5% মানে মাত্র ২৬০০ কোটি টাকা। মানে এস আলম আবারও ঢুকে পড়তে পারবে ব্যাংকগুলোর ভেতর। তখন চাইলেই নতুন করে লুটপাট চালাতে পারবে। পরে নাকি 2 বছরে বাকি টাকাটা সুদ সহ ফেরত দিতে হবে। কে বিশ্বাস করবে যে ব্যক্তি আসল টাকা ফেরতই দেয়নি, সে আবার সুদ দিয়ে বাকি টাকা ফেরত দেবে? এস আলম যদি ম্যাজিক করে ২৬০০ কোটি টাকার চেক ব্যাংকের টেবিলে রাখে, দারুণ, মালিকানা আবারও তার হাতে। তারপর সরকার যে ৩৫,০০০ কোটি টাকা নতুন করে দিয়েছে, সেই টাকায় হাত চালাবে। সময় মতো ফেরতের কথা আসলে মামলা, রিট, রাজনৈতিক চাপ, এভাবে ১০-১৫ বছর কাটিয়ে দেবে। আগে খেলেন ৯৫,০০০ কোটি টাকা, এবার সুযোগ পেলেই আরও ৩২,০০০ কোটি হাতাবেন। এই চক্রান্তটা কিন্তু হাওয়া থেকে আসেনি। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এই ব্যাপারে খোলাখুলি বলেছিলেন, স্পষ্ট ভাষায় সাবধান করেছিলেন, একদল সিন্ডিকেট চাইছে এই ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে। তাহলে ব্যাংকগুলো ফের পুরনো মালিকদের হাতেই ফিরবে। আর সত্যি কথা বলার অপরাধে মাত্র সপ্তাহ না ঘুরতেই ডক্টর আহসানকে চাকরি ছাড়তে হলো, সরিয়ে দেওয়া হলো তাকে। কাজেই সত্যিই দুর্ভাগ্যজনকভাবে প্রমাণ হয়ে গেল, ডক্টর মনসুর যেটা বলেছিলেন সেটাই এখন রোজকার বাস্তবতা। নির্বাচনের পরও ঘটনা মহা রহস্যজনক মোড় নিল। এই কাণ্ড কারখানা বেশ সন্দেহজনক লাগাটাই স্বাভাবিক। হঠাৎ করেই দেখলাম বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মচারী 5 ব্যাংক একীভূত করার বিপক্ষে আন্দোলনে নেমে পড়ল। একটু ভাবুন তো, এই একীভূতকরণ নিয়ে তো তাদের মাথা ব্যথার কথা না। বেসরকারি ব্যাংক একীভূত হোক বা না হোক, সেটা সরকারি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কর্মীদের কেন ঘুম হারাম হবে? এখানে তাদের বাড়তি কোনো আগ্রহ থাকার কথা ছিল না। তখনই আসলে গুঞ্জন চলছিল এস আলমের প্রতি অন্ধ পক্ষপাত আর অবৈধ সুবিধার লোভেই এসব আন্দোলন হচ্ছিল। এস আলমের এই অন্ধ সমর্থনের নগ্ন চেহারা আমরা সবচেয়ে ভালোভাবে দেখলাম গেল ৯ এপ্রিল রাতে। সংসদে সংশোধনী তোলার সময় কমিটি গঠন হলো। ওই কমিটিতে ব্যাংক ফেরতের মতো বিতর্কিত আইন ঢোকানোর জন্য বিশেষ মহল থেকে প্রচণ্ড চাপ দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ এমপির আইনি আপত্তিতে শেষ মুহূর্তে সেই ধারাটা ঢোকানো গেল না। তারপরও বিল পাশের ঠিক আগের রাতে ৯ এপ্রিল একেবারে গোপনে আর কৌশলে সেই বিতর্কিত ধারা আইনে ঠুকে দেওয়া হলো, একেবারে চোরের মতো রাস্তায়। এটার গুরুত্ব ছোট করে দেখার কিছু নেই। এটা পুরো দেশে, রাষ্ট্রে মানুষের সঞ্চয়ের সঙ্গে পরিকল্পিত প্রতারণা।
ভুলে গেলে চলবে না, শেখ হাসিনার পতনের বড় একটা কারণ ছিল এসব এস আলমদের মতো গোষ্ঠী। এরা ব্যাংক কবজা করে নামমাত্র ঋণের নামে ভাগে ভাগে টাকা তুলেছে, ট্রাকে ভরে বিদেশে পাচার করেছে। খেয়াল করলে দেখবেন 5ই আগস্ট এরপর হঠাৎ করেই দেশের রেমিটেন্স 7-8 বিলিয়ন ডলার বেড়ে গিয়েছিল। এর পেছনে কোনো ম্যাজিক নেই, আসল ঘটনা হলো এস আলমদের ডলার পাচার থামার কারণে হুন্ডি কমে গিয়েছিল। হাসিনার শাসনামলে ওরা লাখ লাখ কোটি টাকা পাচার করে ভয়ঙ্কর ডলার সংকটের জন্ম দিয়েছিল। ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেল। এই দেশের মানুষ 2018 বা 2024-এর ভোট ডাকাতি মেনে নিয়েছিল কেবল অর্থনীতি কিছুটা সচল ছিল বলে। কিন্তু অর্থনৈতিক সংকট এত গভীর হলো যে 24-এর জুলাইতে পেটের দায়ে তারাই রাস্তায় নামল। অর্থকষ্টে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ বুক চিতিয়ে রাস্তায় নামে, বুলেটের সামনে দাঁড়ায়। এটাই ইতিহাস। তাই জুলাইয়ের গণ অভ্যুত্থান আসলে কোনো সাধারণ আন্দোলন না, এটা ছিল অর্থনৈতিক সংকট আর এস আলমদের লুটপাটের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভের বিস্ফোরণ। এখন যদি এস আলমরা আবার ব্যাংকিং খাতে ঢুকে পড়ে, আগের মতোই টাকা পাচার হবে, ডলার সংকট ফের বাড়বে, বাজার অস্থির হবে, এসবের আর কোনো ব্যতিক্রম হবে না। অর্থনীতির অবস্থা এমনিতেই নাজুক। 1.5 বছরের হিমশিম খাটার পর কোনোভাবে অর্থনীতিকে লাইফ সাপোর্ট ছাড়িয়ে একটু হাঁটতে সুযোগ দেওয়া গেছে। এখন এসব লুটেরা ফের ব্যাংকে ঢুকলে এই রোগী হয়তো আর উঠে দাঁড়াতে পারবে না, সব ধসে পড়বে। সরকার যদি ভাবে এস আলমদের মতো লোকদের সুযোগ দিয়ে পার পাওয়া যাবে, তাহলে ইতিহাস থেকে আসা সবচেয়ে বড় ভুলটাই করবে। জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা খুব স্পষ্ট। এর ফল কি হতে পারে সেটা আসলে কারও অজানা নয়। ইরানের হামলায় বিশ্বের সব মার্কিন ঘাঁটি ছারখার হয়ে গেছে। এবার ইসরায়েল ও ট্রাম্পের পতন নিশ্চিত। পরাজয়ের ভয়ে পাগল হয়ে যাচ্ছে ট্রাম্প। ইরানকে অস্ত্র দিলে গুরুতর পরিণতি ভোগ করবে চীন, হুমকি দিল ট্রাম্প। আরও জানাবো, সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক অলিখিত আশ্বাসে ভরসা রেখে এসেছে, যুক্তরাষ্ট্র পাশে থাকলে তাদের কিছু হবে না। তাদের সেই আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে কোটি কোটি ডলার ঢেলে দিয়েছে আমেরিকার অস্ত্র কেনায়, নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি গড়ে তুলেছে, এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও ঝুঁকেছে। সবকিছু যেন সুরক্ষার ঢাল। ঠিক তখনই ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ চিত্রটাই পুরো উল্টে দিয়েছে। মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপত্তা বোঝায় না, বরং হামলার মূল টার্গেটে পরিণত হয়েছে। একের পর এক সাউদি তেল ক্ষেত্র পুড়ছে, ইসরায়েলি। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।